বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব দণ্ডবিধি 1860 এর দশম অধ্যায়, অধ্যায় 10। অধ্যায় 10 হচ্ছে সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব অবমাননা। তাহলে আমরা অধ্যায় 9 পড়েছিলাম না? কি পড়েছিলাম? সরকারি কর্মচারীগণ কর্তৃক অপরাধ। সরকারি কর্মচারীরা যে অপরাধের সাথে জড়ায় যায় ওইটার শাস্তি, অধ্যায় 9। আর অধ্যায় 10 হলো সরকারি কর্মচারীরা যে সমস্ত কাজ করে তাদের ওই কাজকে অবমাননা করা, ওই কাজ করতে বাধা দেওয়া, ওই কাজ করতে না দেওয়া, এই ধরনের অপরাধের শাস্তি হলো অধ্যায় 10। তার মানে শিওর নাই, 50-50, এটা অত গুরুত্বপূর্ণ না, আবার কম গুরুত্বপূর্ণও না। এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে। তো 50-50 আছে, যেহেতু এখনকার পরীক্ষা খুবই কম্পিটিশন, কোনো প্রশ্ন না পারলে দেখা যায় যে অনেক পিছনে চলে যাচ্ছে বা ফেল করে যাচ্ছে। সেই কারণে একটু কষ্ট হইলেও যে এতগুলো আইন পড়লাম এই একটা চ্যাপ্টারের জন্য আমি ফেল করব বা সিরিয়াল পিছনে চলে যাবে, এটা আসলে মানা যায় না। সো যত কষ্টই হোক এই চ্যাপ্টারটা পড়বেন, এই চ্যাপ্টারটা পড়বেন। সোমা পা দেখেন, আপনার মোবাইলে ক্লিক করলে নিচে দেখেন অনেকগুলো অপশন আছে। ভিডিও একটা অপশন আছে, ভিডিওর উপরে ক্লিক করেন, তাহলে আপনার ভিডিওটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার অধ্যায় 10 কত? 172 থেকে 190 ধারা পর্যন্ত, 172 থেকে 190 ধারা পর্যন্ত হচ্ছে অধ্যায় 10। আচ্ছা, তো 172 ধারা কি বলছে? আমি এখন তো আর এত কিচ্ছা কাহিনী বলার সময় নাই, দৌড়ের উপরে যাব। হ্যাঁ, দৌড়ের উপর যাব, মূল কথাগুলো বলে যাব। মূল যে কথাগুলো আছে সেই মূল কথাগুলো বলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা যাই 172 ধারা। গতকালকে 171 পড়ছিলাম না, যে সরকারি কর্মচারীর পোশাক বা প্রতীক ধারণ করার শাস্তি। তো এই 171-এর পরে হলো 172 ধারা। 172 ধারাতে কি বলতেছে? সরকারি কর্মচারী কর্তৃক সমন, সমন তো দেয়, বিচারক, আদালতের বিচারক সমন দেয় না সাক্ষীকে বা আসামিকে বা বাদীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেয়। বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি কোনটা? ওই যে পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা, ওই যে ঘোষণা দেয় এটাই বিজ্ঞপ্তি। বা বিভিন্ন বিজ্ঞপ্তি দেয় যে এমন ব্যক্তি পলাতক আছে, তাকে ধরে দিতে পারলে এই হবে সেই হবে। হ্যাঁ, বা কোনো কোনো ব্যক্তির উপর বিজ্ঞপ্তি দেয় যে আপনি এত তারিখের মধ্যে হাজির না হলে আপনার সম্পত্তি ক্রোক করা হবে। মানে আদালতের একটা আদেশই এটা, একটা বিজ্ঞপ্তি। আচ্ছা, আরেকটা, আচ্ছা কি বলতেছে? সরকারি কর্মচারী কর্তৃক সমন, কোন ব্যক্তির উপর সমন দিতে পারে আদালতে হাজির হওয়ার জন্য। সেম, ওই ব্যক্তি যাতে আদালতে হাজির হয়, হাজির না হলে তার সম্পত্তি ক্রোক করা হবে, এটা লিখে বিজ্ঞপ্তি দিতে পারে। আবার কোনো ব্যক্তির উপর আদেশ করতে পারে। আদেশ কি ধরনের আদেশ? ওই যে গণ উপদ্রব অপসারণের জন্য আদেশ দিতে পারে, যে আপনার এই সমস্ত কাজ কাম এলাকার মানুষের শান্তি নষ্ট করতেছে, আপনি আর এই ধরনের কাজ করবেন না, এটা বলে আদেশ দিতে পারে। তাহলে তিনটাই বোঝাইলাম, সমন, বিজ্ঞপ্তি বা আদেশ। এইগুলা যখন জারি করবে, যার উপর জারি করবে সে পালায়ে গেছে, যাতে তার উপর জারি না হয়। তো সে যেহেতু পালিয়ে গিয়েছে, এই জন্য তার শাস্তি হবে 172 দ্বারা। সে যেহেতু পালিয়ে গিয়েছে বা আত্মগোপন করেছে, সেই জন্য তার শাস্তি হবে কত? 172 দ্বারা। কি বলতেছে? সরকারি কর্মচারী কর্তৃক সমন, বিজ্ঞপ্তি বা আদেশ জারিকরণ অথবা অন্য কোনো ব্যবস্থা এড়ানোর উদ্দেশ্যে, অর্থাৎ অন্য কোনো ব্যবস্থা যাতে কার্যকরী ভাবে সেটা মানে কার্যকরী যাতে না হয়, সেই জন্য যার উপর সমন দেওয়া হয়েছে, যাকে, যার উপর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যাকে আদেশ করা হয়েছে, সে আত্মগোপন করেছে, মানে সে লুকিয়ে গিয়েছে, সে লুকিয়ে গিয়েছে। সো আইনের নির্দেশ অমান্য করে সে ইচ্ছাকৃতভাবে লুকানোর কারণে প্যানাল কোডের 172 ধারা মোতাবেক সে দণ্ডনীয় হবে। একটা ধারারও শাস্তি শেখার দরকার নাই, শুধু বলবেন 172 ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। আচ্ছা, তাহলে কি এক নম্বর 172 দ্বারা কি? আত্মগোপন করলে তার শাস্তি হবে 172। কোন কোন কাজে আত্মগোপন? সমন, বিজ্ঞপ্তি বা আদেশ যার উপর জারি করা হবে, সে যদি আত্মগোপন করে তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধানের 172 ধারা মোতাবেক। 172 গেল। এবার যাই 173 ধারা। সরকারি কর্মচারী কর্তৃক সমন, বিজ্ঞপ্তি বা আদেশ জারিকরণে বাধা দেওয়ার শাস্তি। 172-এ কি হইল? সে আত্মগোপন করলো, পালিয়ে গেল। তো 173-এ আবার কি হলো? মানে
সে তো পালায়ে গেছে, বাট অন্য কোনো ব্যক্তি হইতে পারে অথবা সে হইতে পারে, যে ব্যক্তি হোক, যখন সরকারি কর্মচারী সমন জারি করতে যাবে অথবা বিজ্ঞপ্তি টানায় দিতে যাবে অথবা কোনো আদেশ পালন করতে যাবে, তখন যদি কোনো ব্যক্তি বাধা দেয়, এই সমস্ত কাজে যদি কোনো ব্যক্তি বাধা দেয়, তাহলে তার দণ্ড হবে ১৭৩ ধারা। আজকের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে আসলে মজা নাই, শুধু সংখ্যার সাথে কথা মনে রাখা, সংখ্যার সাথে মূল কথা মনে রাখা, এইভাবে একটু কষ্ট করেই শিখতে হবে। এইভাবে একটু কষ্ট করেই শিখতে হবে, কিন্তু মজা মজা পাওয়া যাবে না আজকের ক্লাসে। অনেক ক্লাসে মজা আছে, যে ক্লাসগুলোতে আমি বলে দিব যে আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে। তো আজকের ক্লাসটা একটু কষ্ট হবে, কষ্ট হলেও একটু ধরে রাখেন, ঠিক আছে? আচ্ছা, আমরা সামনে বাড়ি। ১৭২, সরকারি কর্মচারীর যে আদেশ, সমন বা বিজ্ঞপ্তি যাতে জারি না হয় সেজন্য আত্মগোপন করার শাস্তি। সরকারি কর্মচারী কর্তৃক সমন, বিজ্ঞপ্তি বা আদেশ জারিকরণে বাধা দেওয়ার শাস্তি। ওইটা যেন জারি করতে না পারে সেজন্য বাধা দিলে ওই বাধা দেওয়ার শাস্তি হলো ১৭৩ ধারা। আচ্ছা, এবার ১৭৪ ধারা যাই। সরকারি কর্মচারীর আদেশ, সমন, বিজ্ঞপ্তি বা ঘোষণা অনুযায়ী যেখানে হাজির হওয়ার কথা ছিল সেখানে হাজির না হওয়া অথবা হাজির হলে নির্দিষ্ট সময়ের পূর্বে ওই জায়গা ত্যাগ করার শাস্তি ১৭৪ ধারা। তাহলে ১৭৪ ধারাতে কি বলতেছে? ধরেন সমন জারি করা হলো, ১৭২ ধারাতে আপনি আত্মগোপন করলেন না, আপনার উপর সমন জারি করা হলো। ১৭৩ ধারাতে কেউ বাধাও দিল না, সমন সুষ্ঠুভাবে জারি করা হয়েছে, আর আপনি সমনের এক কপি রেখে দিলেন। তাহলে ১৭৪ ধারা বলতেছে, আপনি সমনের কপি রাখা সত্ত্বেও যদি আদালতে হাজির না হন, তাহলে আপনার অপরাধ হয়েছে, আপনি ১৭৪ ধারা মোতাবেক দণ্ডনীয় হবেন। অথবা সমনের কপি পেয়ে আপনি হাজির হয়েছেন, আপনার মামলার শুনানি হলো ২টার সময়, আপনি ওখানে হাজির হয়েছেন, উকিলকে দেখা দিয়েছেন বা ম্যাজিস্ট্রেটকেও দেখা দিয়েছেন, ম্যাজিস্ট্রেট বলছে পরে আসেন। তো দেখা গেল ২টার সময় আপনার মামলার শুনানি, আপনি ওইখানে আহ, বা ২টার আগে চলে আসলেন, তাহলে আপনি ১৭৪ ধারা মোতাবেক দণ্ডনীয় হবেন। অথবা মানে যে কোনো একটা কথা বুঝেন, আপনি যে কাজে গেলেন ওই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আপনি যদি ওই স্থান ত্যাগ করেন, তাহলে আপনার শাস্তি হবে ১৭৪ ধারা মোতাবেক। তাহলে আমরা ৩টা ধারা আবার রিভিশন দিই। ১৭২ আত্মগোপন করলে, ১৭৩ বাধা দিলে, ১৭৪ হাজির না হলে অথবা হাজির হওয়ার পরে নির্দিষ্ট সময়ের আগে চলে আসলে। এই ৩টা ধারাতে কারো কোনো সমস্যা আছে? একটু জানাবেন। কারো সমস্যা থাকলে প্রশ্ন করেন, সমস্যা না থাকলে বলেন সমস্যা নাই, আমরা সামনে বাড়ি। গুড। ১৭৪, ১৭২ আত্মগোপন করা, যার উপর জারি করা হবে সে নিজেই লুকায়ে গেল। ১৭৩ বাধা দেওয়া, মানে ওই সরকারি কর্মচারী সমন, বিজ্ঞপ্তি অথবা আদেশ পালন করতে গেল। দেখেন, সরকারি কর্মচারীর কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ। তো বলতেছে সরকারি কর্মচারী গ্রেপ্তার করতে গেল, একজন লোক গ্রেপ্তারে বাধা দিল, তাহলে তার শাস্তি কি ১৭৩ আসবে? বলেন তো। তার শাস্তি একশো, হ্যাঁ, তার শাস্তি ১৭৩ আসবে না, তার শাস্তি যাবে ১৭৩। তাহলে ১০০, সরি ১৮৬তে, সরি ১৮৬তে যাবে। ১৭৩ আসবে না এই কারণে, ১৭৩ ধারাটা কেবলমাত্র সমন, বিজ্ঞপ্তি বা আদেশের ক্ষেত্রে। যখন কোনো সরকারি কর্মচারী সমন জারি করতে যাবে অথবা কোনো বিজ্ঞপ্তি অনুসারে কাজ করতে যাবে অথবা কোনো আদেশ জারি করতে যাবে, তখন যদি কেউ বাধা দেয়, তখন শাস্তি হবে ১৭৩ ধারা। তখন শাস্তি হবে কত? ১৭৩ ধারা। কিন্তু যদি গ্রেপ্তারে বাধা দেয় বা অন্য যে কোনো কাজ করে, তখন তার শাস্তি হবে ১৮৬ ধারা। মনে রাখতে হবে যে এই 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 চ্যাপ্টারটাতে এখানে কয়েকটা পেজ আছে, এই পেজগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, ১৭৪-এ কি বললাম? যে হাজির না হওয়া, সমন অনুযায়ী হাজির হওয়ার কথা, হাজির হইল না, ১৭৪ ধারায় সাজা। হাজির হওয়ার কথা, হাজির হয়েছে, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে সে আবার চলে আসছে, তার শাস্তি হবে ১৭৪ ধারা। ১৭৫ ধারা বলতেছে সরকারি কর্মচারীর নিকট দলিল দাখিল করতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে দলিল দাখিল না করার দণ্ড। প্রশ্ন হচ্ছে, সরকারি কর্মচারী কত ধারা মোতাবেক কোনো ব্যক্তির কাছে দলিল চাইতে পারে? কত ধারা মোতাবেক? কেউ একজন বলেন। আচ্ছা, আমি আমি
গুড, গুড, ভেরি গুড। ওই ১৭৫ কে বললো? ১৭৫ না ভাই, সিআরপিসি ৯৪ ধারা। এই যে জুনাইদ ভাই বলছে, গুড, ভেরি গুড। তাহলে ঘটনাটা কি আমি একটু প্রশ্ন দিয়ে বোঝাই। ক নামক অফিসার ইনচার্জ রহিম নামক ব্যক্তির কাছে মামলা তদন্তের স্বার্থে তার স্থাবর সম্পত্তির দলিল চাইল। কি চাইলো? দলিল চাইলো। এখন কার, এই রহিমের কি অপরাধ আলোচনা করুন। আচ্ছা, আমরা শর্টকাট আমরা জাস্ট এই একটা দ্বারা শেখার জন্য ছোট প্রশ্ন। এখন আপনি কিভাবে লিখবেন? আপনি কি লিখবেন যে আম, ক নামক অফিসার ইনচার্জ রহিম নামক ব্যক্তির কাছে দলিল চেয়ে লিখিত আদেশ দিল বা সমন দিল, কিন্তু রহিম নামক ব্যক্তি লিখিত আদেশ, সরি, রহিম নামক ব্যক্তি উক্ত দলিল দাখিল না করায় সে দণ্ডবিধি আইনের ১৭৫ ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। আমি যেটা বলছি সেটা কি ঠিক আছে না ভুল আছে বলেন? কেউ একজন বলেন। আমি কি নাম ধরে ডাকবো? ভেরি গুড, ভেরি গুড, খুবই ভালো, সুন্দর, কিন্তু একদম ফুল মার্কস। কি কারণে বললাম? কারণ এই যে উনি কি করছে, ৯৪ ধারাটা উল্লেখ করে দিছে, তার মানে তার অপরাধটা কোন ধারায় হয়েছে সেটা একটু বলে দিতে হবে, তাহলে আপনি ফুল মার্কস পাবেন। আপনি যদি ওই যে ১৭৩ ধারা পরীক্ষায় লিখে আসছেন আর মনে করছেন আমি তো পারছি ভাই, এটার উত্তর তো ১৭৩, হ্যাঁ পারছেন, আপনি অর্ধেক মার্ক পাবেন, অথবা অর্ধেকের চেয়ে আরো আধা মার্ক কম পাবেন, পাশে ২ পাবেন। কিন্তু যে লিখছে যে ৯৪ ধারার আদেশ অমান্য করার কারণে সে দণ্ডবিধি আইনের ১৭৩ ধারা মোতাবেক দণ্ডনীয় হবে, সে কিন্তু আপনার চেয়ে অন্তত ১-২ মার্ক বেশি পাবে, ৩ অথবা ৪ পাইতে পারে। তাহলে এখন থেকে এটা মাথায় রাখবেন, যখনই এই ধরনের প্রশ্ন আসবে প্যাচ দিয়ে, তখন সে যত ধারাতে অপরাধ করছে যদি আপনার জানা থাকে সেই ধারাটাকে উল্লেখ করবেন। একটু আগে যে গল্প বললাম, থানার ভারপ্রাপ্ত অফিসার ক রহিম নামক ব্যক্তিকে কি আহ, ফৌজদারি কার্যবিধি আইনের ৯৪ ধারা মোতাবেক তার কাছে মামলা তদন্তের স্বার্থে তার কাছে দলিল দাখিল করার জন্য লিখিত আদেশ দিল। তাহলে কত ধারা মোতাবেক দিল? ৯৪ ধারা মোতাবেক লিখিত আদেশ দিল। রহিম নামক ব্যক্তি ৯৪ ধারার আদেশ লঙ্ঘন করে উক্ত দলিল দাখিল না করাতে সে দণ্ডবিধি আইনের ১৭৫ ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। এই তো হয়ে গেল, সুন্দর। তাহলে আগে হচ্ছে ওইটা উল্লেখ করবেন। জি, কথা কি বুঝছেন আমার? অন্যান্যরা বুঝছেন? যে ফাহমিদা, খুরশেদা আপা, রেখারানী দাস, হৃদয়, সুমা আপা, আপনারা বুঝছেন কিভাবে লিখবেন? প্রথমে যে ধারায় অপরাধ সেই ধারাটা উল্লেখ করবেন, পরে হচ্ছে মূল ধারা লিখবেন, দুইটাই লিখবেন, তাহলে কি হবে, অনেক সুন্দর হবে উত্তরটা। এভাবে লিখবেন, হ্যাঁ। তাও আমরা যখন প্রশ্ন অ্যানালাইসিস করবো একটা জিনিস মনে রাখবেন, যারা এমসিকিউ পরীক্ষায় পাশ করবেন, আর আমি যদি আপনাদের পড়াই, আল্লাহ যদি সাহায্য করে, হ্যাঁ আমি যদি পড়াই, তাহলে এই এমসিকিউ পরীক্ষার পরে কিন্তু আমরা আর কোনো ধারাই পড়বো না, শুধু প্রশ্ন পড়বো। প্রশ্ন কিভাবে শিখবেন, কিভাবে লিখবেন, শুধু এইগুলোর উপরই চলবে। যেমন ধরেন এখান থেকে যা যা করতেছি, এখান থেকে অনেক ধারা বাদ দিব, কারণ এমসিকিউর পর এগুলো আর দরকার নাই। তো লিখিত পরীক্ষার জন্য সিলেবাসটা একদম ছোট হয়ে যাবে, অর্ধেক কমে যাবে, অর্ধেক। এমসিকিউর জন্য আমাদেরকে সবকিছু পড়তে হচ্ছে। আর পড়তে হচ্ছে এই কারণে, কারণ আমরা যদি এমসিকিউতে পাস না করি তাহলে তো লিখিততে যাইতেই পারবো না। তো যাদের এমসিকিউতে পাস করার ইচ্ছা আছে, যেভাবে পড়াচ্ছি একটু কষ্ট হইলেও পড়বেন। ১৭২ আত্মগোপন করা, ১৭৩ বাধা দেওয়া, ১৭৪ হাজির না হওয়া অথবা হাজির হলে সময়ের আগে চলে যাওয়া, ১৭৫ দলিল দাখিল না করা, এক কথায় বলে দিচ্ছি, ১৭৫ দলিল দাখিল না করা, ১৭৬ সরকারি কর্মচারীর নিকট সংবাদ না দেওয়ার শাস্তি। তাহলে জনসাধারণ কত ধারা মোতাবেক সংবাদ দিতে বাধ্য? কেউ একজন বলেন তো দেখি। হ্যাঁ,
বুঝি নাই আমি। 44, 44, 44, 45। রাইট। তাহলে জনসাধারণ অথবা কিছু নির্দিষ্ট ব্যক্তি ফৌজদারি কার্যবিধি আইনের 44, 45 ধারা মোতাবেক কি পুলিশ অফিসারকে অথবা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে বাধ্য। তারা সংবাদ দিতে বাধ্য হয়েও যদি সংবাদ না দেয়, তাহলে তাদের শাস্তি হবে দণ্ডবিধি আইনের 176 ধারা। দণ্ডবিধি আইনের 176 ধারা, বোঝা গেল? তাহলে আবার বলি, 175 দলিল দাখিল না করা, 176 সংবাদ না দেওয়া। এভাবেই পড়াই, হ্যাঁ, আর বেশি আলোচনা করলে ক্লাস লম্বা হয়ে যাবে, পড়া বেশি ধারাও পড়া যাবে না। আর এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট। তাও আমি যেভাবে টাচ দিয়ে যাচ্ছি, আপনারা দয়া করে এই টাচগুলো মাথায় ঢুকাবেন। দয়া করে আমি যেভাবে পড়াচ্ছি অন্তত এইভাবে টাচ দিয়ে ধারাগুলোকে মাথায় রাখবেন, কারণ এইখান থেকে প্রশ্ন আসে না যে তা না, কোন সময় প্রশ্ন চলে আসে ঠিক নাই। তখন এক কথায় উত্তরটা লিখে দিতে পারলে অঙ্কের মতো মার্ক, এক কথায় লিখে দিতে পারলেই মার্ক পাবেন। সে একটু কষ্ট হলেও মাথায় রাখবেন। 176 সংবাদ না দেওয়ার দণ্ড, 177 হলো মিথ্যা সংবাদ দেওয়ার দণ্ড। 176-এ যে লোকটা সংবাদ দেওয়ার কথা ছিল, সে তো সংবাদ দেয় না, এই কারণে 176-এ অপরাধী। কিন্তু সে সংবাদ দিল, কিন্তু সত্য কথা বললো না, সে মিথ্যা কথা বলল। কি বললো? একটা লোক তার এলাকায় ফাঁসি লেগে মারা গেল। ফাঁসি লেগে মারা গেছে, এখন আহ, গ্রামের চৌকিদার হিসেবে তার তো কর্তব্য থানায় সংবাদ দেওয়া। তো সে থানায় সংবাদ দিল যে গ্রামে একটা লোক সাপের কামড়ে মারা গেছে। এবার চিন্তা করছেন ঘটনা কি হইলো? ঘটনা পুরাই ঘুরাই দিছে। কেউ যদি তাকে হত্যা করে থাকে, সেটাকে বলতেছে সাপের কামড়ে মারা গেছে। ঘটনা ঘুরাই দিছে, মিথ্যা সংবাদ দিছে। তাহলে বলতেছে কেউ যদি মিথ্যা সংবাদ দেয়, তার দণ্ড হবে 177 ধারা। আচ্ছা, তাহলে এখানে শুধু সংবাদের কথা চলতেছে, 176, 177, এগুলো শুধু সংবাদের কথাই চলতেছে। 178-এ বলতেছে সত্য কথা বলার জন্য সরকারি কর্মচারীর আদেশে শপথ গ্রহণের জন্য নির্দেশিত হওয়ার পর সে শপথ নিতে অস্বীকার করার জন্য। মানে একজন সরকারি কর্মচারী কোনো একটা সাক্ষীকে বা কোনো একটা ব্যক্তিকে বলল যে তুমি যে সত্য বলবা, শপথ করো, শপথ বাক্য পাঠ করো যে আমি যা বলিব। সরকারি কর্মচারী তো বিচারকও সরকারি কর্মচারী, হ্যাঁ। তো বিচারক কি করলো, সাক্ষীকে বললো যে শপথ করো, যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, শপথ করো। সে বলে না 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 না, আমি তো সত্য বলবো না। ওই যে কমলাকান্তের মতো কাহিনী শুরু করে দিল। সে শপথ গ্রহণ করবে না। সে সত্য বলুক মিথ্যা বলুক যাই বলুক বলুক, কিন্তু সে শপথ করবে না। 178 দ্বারা বলতেছে সে যদি শপথ না করে, তাহলে সে 178 ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। বলা হচ্ছে সত্য কথা বলার জন্য সরকারি কর্মচারী কর্তৃক শপথ নেওয়ার জন্য নির্দেশিত হওয়ার পর যদি সেই ব্যক্তি শপথ গ্রহণ না করে বা শপথ না নেয় বা শপথ নিতে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি দণ্ডবিধানের 178 ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। আবার একটু পড়ি, 172 আত্মগোপন, 173 বাধা দেওয়া, 174 হাজির না হওয়া অথবা হাজির হলে সময়ের পূর্বে চলে যাওয়া, 175 দলিল দাখিল না করা, 176 সংবাদ না দেওয়া, 177 মিথ্যা সংবাদ দেওয়া, 178 শপথ না নেওয়া। শপথ গ্রহণের জন্য বলা হয়েছে, সে শপথ নিল না, শপথ নিবে না, তার শাস্তি হলো 178 ধারা। শপথ না নেওয়া 178 ধারা। আচ্ছা, 179 ধারা যাই, ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারীর প্রশ্নের জবাব দিতে অস্বীকার করার দণ্ড। যে সরকারি কর্মচারীর ক্ষমতা আছে কাউকে প্রশ্ন করার, আর সেও প্রশ্নের জবাব দিতে বাধ্য, এই ধরনের সরকারি কর্মচারীর প্রশ্নের জবাব না দিলে 179 ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। কি বলতেছে? ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারীর প্রশ্নের জবাব না দেওয়ার দণ্ড হলো 179 ধারা। ক্ষমতা সম্পন্ন কে? বিশেষ করে এই ধারাগুলো বিচারকের জন্যই প্রযোজ্য। বিচারকই তো সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন। বিচারক কি করতে পারে? সাক্ষীকে প্রশ্ন করতে পারে, বাদীকে প্রশ্ন করতে পারে, আসামিকে প্রশ্ন করতে পারে, যাকে খুশি তাকে প্রশ্ন করতে পারে। কিন্তু অ্যাডভোকেট যদি ওই যে সাক্ষীকে রেখে বাদীকে প্রশ্ন করতে চাই, তখন আদালতের অনুমতি নিয়ে করতে হয়। তাহলে আমরা কি বুঝলাম? 179 ধারাটা কি বুঝলাম? ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারীর প্রশ্নের জবাব যদি কেউ না দেয় বা প্রশ্নের জবাব দিতে যদি কেউ অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তির সাজা হবে 179 ধারা। তাহলে 178টা কি ছিল? কে বলতে পারবেন? 178টা ছিল কি? শপথ, হ্যাঁ, শপথ বাক্য পাঠ না করা, শপথ নিতে অস্বীকার করা।
তাহলে শপথ নিতে অস্বীকার করা। আর 179 হলো কি, জবাব দিতে অস্বীকার করা। সে কোনো প্রশ্নের জবাবই দিবে না। সে মাইন্ড করছে, আদালতে গিয়ে সে মাইন্ড করছে সে কোনো প্রশ্নের জবাব দিবে না। যেহেতু মাইন্ড করছে সে কোনো প্রশ্নের জবাব দিবে না, তা আদালতও তাকে ছাড়বে না। আদালত বলতেছে যেহেতু তুমি কোনো প্রশ্নের জবাব দিচ্ছ না, তাহলে যাও তুমি 179 ধারা মোতাবেক দণ্ড ভোগ করো। তাহলে 178 শপথ গ্রহণে অস্বীকার করা। 179 179 হচ্ছে প্রশ্নের জবাব দিতে অস্বীকার করা। আর 180 হলো বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করা। অর্থাৎ সরকারি কর্মচারীর সাথে এমন এমন কোনো কাজ থাকতে পারে যে কাজের পরে ওই ওই যার সাথে কাজ তার দায়িত্ব হলো কি ওই ওই যে কাজটা হইলো সেই কাজে স্বাক্ষর করা আর কি। যেমন ধরেন আমরা যদি বলি ম্যাজিস্ট্রেট যদি সাক্ষীর জবানবন্দি নেয়, তাহলে ওই কাগজের উপর ম্যাজিস্ট্রেট নিজেও স্বাক্ষর করবে, সাক্ষীও স্বাক্ষর দিবে। তো দেখা গেল সাক্ষীকে বললো আপনি স্বাক্ষর দেন, সে যে জবানবন্দি দিল ওই জবানবন্দির উপরে বললো আপনি স্বাক্ষর দেন, সে বললো না আমি স্বাক্ষর দিব না। তাহলে ওই বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করার জন্য, বিবৃতি মানে জবানবন্দি, তার মানে সে যে জবানবন্দি দিছে ওই জবানবন্দির উপর যদি সে স্বাক্ষর না করে তাহলে তার সাজা হবে 180 ধারা। এছাড়াও আমরা যদি দেখি আসামির স্বীকারোক্তি, যখন ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করে আসামির স্বীকারোক্তি, তখন তখন আসামির স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করার পরে ম্যাজিস্ট্রেট বলল যে আপনার যে জবানবন্দি নিলাম সব ঠিক আছে, এই পড়ে শোনালো, সে বললো ঠিক আছে, তাহলে এবার স্বাক্ষর করেন। সে বললো না আমি স্বাক্ষর করবো না। সে যদি স্বাক্ষর না করে তার সাজা হবে কত, 180 ধারা। 172 আত্মগোপন করা। 173 বাধা দেওয়া। 174 হাজির না হওয়া, হাজির হলে সময়ের পূর্বে প্রস্থান করা। 175 দলিল দাখিল না করা। 176 175 দলিল দাখিল না করা। আর 176 হলো সংবাদ না দেওয়া। 177 মিথ্যা সংবাদ দেওয়া। 178 শপথ গ্রহণে অস্বীকার করা। 179 জবাব দিতে অস্বীকার করা। 180 স্বাক্ষর করতে অস্বীকার করা। তার মানে 178, 179, 180 এই তিনটা দ্বারাই হচ্ছে অস্বীকার করা। শপথ গ্রহণে অস্বীকার করা, প্রশ্নের জবাব দিতে অস্বীকার করা, স্বাক্ষর দিতে অস্বীকার করা। তিনটে কথা মনে থাকবে না, স্বাক্ষর দিতে অস্বীকার করা। এবং এগুলো থেকে যদি প্রশ্ন আসে একদম এক কথায় প্রশ্ন চলে আসবে, এক কথায়। এক কথায় কি, ওই যে ক নামক ব্যক্তি ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি প্রদান করার পর বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করলো, তার কি সাজা হবে? তার সাজা হবে 180 ধারা। এগুলো এক কথার উত্তর আসবে। আচ্ছা, এবার যে আমরা 181 ধারা, সত্য কথা বলার জন্য সরকারি কর্মচারীর নিকট শপথ গ্রহণ করার পর মিথ্যা বিবৃতি দেওয়ার দণ্ড 181। তো এত সময় তো পড়ছিলাম যে সে শপথ গ্রহণ করবে না, সে সত্য বলার জন্য শপথ নিবে না। শপথ যদি না নেয় তাহলে তো তার সাজা হইবে 100 কত 78 দ্বারা। এবার ধরেন সে শপথ নিল, শপথ নেওয়ার পরে এখন সে মিথ্যা কথা বলল। যে কথা বলার জন্য যে সে শপথ নিয়েছে, পরবর্তীতে সে সাক্ষী দেওয়ার পরে আদালত বুঝতে পারলো যে না, সে সত্য কথা বলে নাই, সে মিথ্যা কথা বলেছে। শপথ গ্রহণ করার পরেও যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তার শাস্তি হবে 181 ধারা, না সরি 181 ধারা। সত্য কথা বলার জন্য সরকারি কর্মচারীর নিকট শপথ গ্রহণ করার পর মিথ্যা বিবৃতি দেওয়ার শাস্তি হলো 181 ধারা। আচ্ছা, এরপরে যায় 182 ধারা। কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে তার আইনানুগ ক্ষমতা প্রয়োগে বাধ্য করার জন্য মিথ্যা সংবাদ দেওয়ার শাস্তি। কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে তার আইনানুগ ক্ষমতা প্রয়োগে বাধ্য করার জন্য মিথ্যা সংবাদ দেওয়ার শাস্তি 182 ধারা। আচ্ছা, কোনো ব্যক্তির ক্ষতি সাধন মানে কি? ধরেন ধরেন সজীব নামক ব্যক্তি থানায় সংবাদ দিল যে রাজীব নামক ব্যক্তির বাসায় কি আছে, অবৈধ মাল আছে, বা ক্ষতি সাধন। তো এখানে হচ্ছে কি কি করবে, ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিবে যাতে সরকারি কর্মচারী তার ক্ষমতা প্রয়োগ করে। আচ্ছা, তাহলে ধরেন
ওই যে লবণের ব্যবসায়ী ধরেন, ইন্ডিয়া থেকে লবণ আনলো, লবণ এনে ঘরের মধ্যে বস্তাগুলো তাক করে রেখে দিল। তো সজীব নামক ব্যক্তি থানায় সংবাদ দিল যে রাজীবের বাসায় এরকম এরকম লবণ রাখা আছে যেটা অবৈধ, ইন্ডিয়া থেকে আনা হয়েছে। তো পুলিশ গেল, গিয়ে তার বাড়িতে গিয়ে লবণ খোঁজা শুরু করলো। তো ওই যে বস্তা তাক তাক করে রাখা, হুম, আসলে কিন্তু লবণ নাই, মিথ্যা কথা বলছে। লবণের জায়গায় বৈধ অন্য কিছু থাকতে পারে, বৈধ, যেমন যেটা ইন্ডিয়া থেকে আনে নাই, অথবা ধান রাখা। এক কথায় একটা পেস্ট লাগবে, পেস্ট ছাড়া তো আর অপরাধ হবে না। তো এরকম একটা পেস্ট লাগাই দিল, যেটা হচ্ছে মিথ্যা কথা, যেটা মিথ্যা কথা। এবং এই মিথ্যা কথা বলার কারণেই কিন্তু ওখানে পুলিশ গেছে এবং এই জিনিসগুলো চেক করছে। তো তার উদ্দেশ্য কি ছিল? ওই ব্যক্তির ক্ষতি করা। তো ১৮২ ধারা বলতেছে কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে তার আইনানুগ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করার জন্য মিথ্যা সংবাদ দেওয়ার শাস্তি। তার সংবাদটা হবে মিথ্যা। এই সংবাদ দেওয়ার ফলে সরকারি কর্মচারী যেন তার ক্ষমতা প্রয়োগ করে, তার দায়িত্ব পালন করে। দায়িত্ব পালন তো করবে মিথ্যা কথার উপর ভিত্তি করে, এবং এই মিথ্যা কথা বলার উদ্দেশ্য হচ্ছে তার ক্ষতি করা, যার বিরুদ্ধে সংবাদ দিয়েছে তার ক্ষতি করা। এই ধরনের ব্যক্তির শাস্তি হবে ১৮২ ধারা, ১৮২ ধারা। তাহলে কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে তার আইনানুগ ক্ষমতা বা আইনানুগ দায়িত্ব পালনে বাধ্য করার জন্য মিথ্যা সংবাদ দেওয়ার শাস্তি ১৮২ ধারা। আচ্ছা, এবার যে ১৮৩ ধারা, সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব বলে সম্পত্তি দখলে বাধা দেওয়ার শাস্তি। ১৮৩, ১৮৪, ১৮৮৫ একটার সাথে আরেকটা মিল। যেমন আমরা পড়েছি ১৭৮, ১৭৯, ১৮০। কি করা? শপথ গ্রহণে অস্বীকার করা, প্রশ্নের জবাব দিতে অস্বীকার করা, স্বাক্ষর করতে অস্বীকার করা, তিনটা। তো ১৮৩, ৮৪, ৮৫ এই তিনটা মিল আছে, একবারে তিনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু যাই আবার প্রথম থেকে। ১৭২ আত্মগোপন করা, ১৭৩ বাধা দেওয়া, ১৭৪ হাজির না হওয়া, হাজির হলে আগে চলে যাওয়া, ৭৫ দলিল দাখিল না করা, ১৭৭ হলো আপনার সংবাদ না দেওয়া, ১৭৭ মিথ্যা সংবাদ দেওয়া, ১৭৮ শপথ গ্রহণে অস্বীকার করা, ১৭৯ প্রশ্নের জবাব দিতে অস্বীকার করা, ১৮০ স্বাক্ষর দিতে অস্বীকার করা, ১৮১ সত্য কথা বলার জন্য শপথ গ্রহণ করার পর মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা বিবৃতি দেওয়ার দণ্ড ১৮১। ১৮২ ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারী যেন তার দায়িত্ব পালন করে এজন্য মিথ্যা সংবাদ দেওয়ার শাস্তি ১৮২। ১৮২ বোঝা গেল? ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারী যেন তার দায়িত্ব পালন করে এই জন্য মিথ্যা সংবাদ দেওয়ার শাস্তি। মূল কথা হলো মিথ্যা সংবাদ দিতে হবে ১৮২। আর ১৮৩ হলো ১৮৩, ১৮৪, ১৮৮৫ তিনটা পড়ি, হ্যাঁ। সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব বলে, সরকারি কর্মচারী আইনানুগ ভাবে কোনো একটা কাজ করতে গেল, তো দেখা গেল ওই কাজে যারা বাধা দিবে তাদের শাস্তি। না সরি, ওই কাজে না, কোনো একটা কাজ না, সম্পত্তি দখলে। ১৮৩ ধারা হলো নির্দিষ্ট, আমরা একটু আগে পড়ছিলাম না যে ১৭৩ ধারা হলো সমন, বিজ্ঞপ্তি, আদেশ জারিকরণে বাধা দেওয়ার শাস্তি। আর ১৮৩টা হলো সম্পত্তি দখলে। সম্পত্তি দখল বুঝেন? সম্পত্তি দখল হলো যে খাসের জমি আছে না, যেটা সরকারি জমি, ওই জমিতে কেউ বসত বাড়ি উঠাইয়া থাকতেছে, খবর হইলো কিছুদিন পরে এটা সরকারি জমি, এখানে মানুষ বস্তি বানায় থাকতেছে, সরকারের ইচ্ছা হইলো এই মানুষগুলোকে উঠাই দিবে, এখানে আর থাকতে দিবে না, কারণ সরকারি সম্পত্তি এবার সরকার দখলে নিবে, সরকার দখলে নিবে। অথবা অথবা কোনো একটা ব্যক্তি লোন নিল, ট্যাক্স নিল সরকারি কোনো ব্যাংক থেকে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা পরিশোধ করলো না, তখন কিন্তু ওই জায়গাটা সরকারের আন্ডারে চলে যাবে। তো এই সম্পত্তি যখন দখলে নেওয়ার জন্য সরকারি কর্মচারী আসলো, তখন যে ব্যক্তি এই কাজে বাধা দিল তার শাস্তি হবে ১৮৩ ধারা। তাহলে সম্পত্তি দখলে বাধা দিলে তার শাস্তি হলো ১৮৩ ধারা। সরকারি কর্মচারী যখন আইনানুগ ভাবে সম্পত্তি দখল করতে গেল, তখন সেই সরকারি কর্মচারীকে যদি কেউ বাধা প্রদান করে তাহলে তার শাস্তি হবে ১৮৩ ধারা। এবার ১৮৪ ধারা বললাম এটার সাথে মিল আছে। কি মিল? সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব বলে সম্পত্তি বিক্রয়কালে বাধা প্রদান করার শাস্তি। আগে সম্পত্তি দখলে নিতে গেল, তখন বাধা দিছে ১৮৩ ধারা। এবার এই সম্পত্তি বিক্রয় করবে, তো বিক্রয় করার সময় যারা বাধা প্রদান করবে তাদের শাস্তি ১৮৪ ধারা।
গল্প আর না বলি, হ্যাঁ, গল্প না বলি। যেমন আগে যারা বাধা দিছিল এবার তারা বলতেছে যে এটা তো আমাদের সম্পত্তি, এটা আপনারা বিক্রি করবেন কেন? তো তারা তো বলতেছে যে এটা হচ্ছে সরকারের আন্ডারে চলে গেছে, এখন তো এটা সরকারের জমি, সরকার ইচ্ছা হয়েছে বিক্রি করে দিবে। তো তারা বলে আমরা মানি না, এটা সরকারের জমি, এটা আমরা এতদিন বসবাস করছি, এই জমি আমরা এতদিন ব্যবহার করেছি, এই জমিতে আমরা এতদিন থেকেছি, তাহলে এটা আমাদের সম্পত্তি, এটা আপনারা বিক্রি করতে পারবেন না। তো সরকারের আইনানুগ কাজে যদি এই ধরনের কথাবার্তা বলে কেউ বাধা দেয়, তাহলে তার শাস্তি হবে ১৮৪ ধারা। তাহলে সম্পত্তি দখলে নিতে বাধা দিলে ১৮৩, সম্পত্তি বিক্রয় করতে গিয়ে বাধা দিলে ১৮৪। আর ৫ নম্বর হলো সম্পত্তির নিলাম বা বিক্রয়কালে কেউ যদি বেআইনিভাবে দরদাম করে। যেমন সম্পদের দাম আছে ১০,০০০ টাকা, আইসা বলতেছে ২০০ টাকা বা ১০০০ টাকা, ১০,০০০ টাকার সম্পত্তিকে বলতেছে ১০০০ টাকা। তো এরকম বেআইনি দরদাম করে যদি কেউ, তাহলে তার শাস্তি হবে ১৮৫ ধারা। সরকারি কর্মচারী কর্তৃক সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব বলে সম্পত্তির নিলাম বা বিক্রয়কালে বেআইনি দরদাম করার শাস্তি। যখন সরকারি কর্মচারী যখন কোনো সম্পত্তি নিলামে ডাকতেছে, কোন সম্পত্তির নিলাম ডাকতেছে অথবা বিক্রয় করার জন্য ব্যবস্থা নিচ্ছে, তখন যদি কেউ এসে বেআইনি দরদাম করে, তার শাস্তি হবে ১৮৫ ধারা। আবার টান দিই, ১৭২ আত্মগোপন, ৭৩ বাধা দেওয়া, ১৭৪ হলো আহ হাজির না হওয়া, হাজির হলে সময়ের পূর্বে প্রস্থান, ১৭৫ দলিল দাখিল না করা, ১৭৬ সংবাদ না দেওয়া, ১৭৭ মিথ্যা সংবাদ দেওয়া, ১৭৮ শপথ গ্রহণে অস্বীকার করা, ১৭৯ প্রশ্নের জবাব দিতে অস্বীকার করা, ১৮০ স্বাক্ষর করতে অস্বীকার করা, ১৮১ মিথ্যা বিবৃতি দেওয়া, মানে সত্য কথা বলার জন্য শপথ গ্রহণ করার পরেও মিথ্যা বিবৃতি দেওয়া, ১৮১। আর ১৮২ হলো ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারী যেন তার দায়িত্ব পালন করে সেজন্য মিথ্যা সংবাদ দেওয়ার শাস্তি, ১৮২। আর ১৮৩ হলো কি সম্পত্তি দখলে বাধা দেওয়া, ১৮৪ সম্পত্তি বিক্রয়ে বাধা দেওয়া, ১৮৫ নিলাম বা বিক্রয়ের সময় বেআইনি ভাবে দরদাম করা, ১৮৫ বেআইনি ভাবে দরদাম করা, ১৮৫। আর ১৮৮ হলো এবার আসেন যে কোনো কাজ, এটার মধ্যে কোনো লিমিট নাই। সম্পত্তি দখলে নেওয়া আর সমন বিজ্ঞপ্তি বা আদেশ জারি করা বা বাদে আর যত সরকারি কাজ আছে, সকল সরকারি কাজে যদি কোনো ব্যক্তি বাধা দেয়, তার শাস্তি হবে ১৮৬ ধারা। সরকারি কর্মচারীর আইনানুগ কাজে বাধা দেওয়ার শাস্তি হলো ১৮৬ ধারা। সরকারি কর্মচারীর আইনানুগ কাজে বাধা দেওয়ার শাস্তি কত? ১৮৬ ধারা। আর ১৮৭ ধারা হলো সরকারি কর্মচারীকে আইনগতভাবে সাহায্য করতে বাধ্য হয়েও ইচ্ছাকৃতভাবে সাহায্য না করার শাস্তি, ১৮৭ ধারা। তো যে যে ধারাগুলোতে জনসাধারণ সরকারি কর্মচারীকে সাহায্য করবে, ওই ধারাগুলোতে যদি ইচ্ছা করে সাহায্য না করে, তাহলে তার শাস্তি হবে ১৮৭ ধারা। যেমন ৪২ ধারা মোতাবেক সরকারি কর্মচারীকে গ্রেপ্তারে সাহায্য করতে বাধ্য, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সাহায্য করতে বাধ্য, অথবা কোনো ব্যক্তির পলায়ন প্রতিরোধে সাহায্য করতে বাধ্য, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে রেলপথ, খাল, টেলিগ্রাফ ইত্যাদি সম্পত্তি যাতে নষ্ট না করে, সেই জন্য সরকারি কর্মচারী যদি কোনো জনসাধারণের কাছে সাহায্য দাবি করে, তাহলে সেই জনসাধারণ সাহায্য করতে বাধ্য। এবার সে বাধ্য হয়েও যদি সাহায্য না করে, সে দণ্ডবিধানের ১৮৭ ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। ১৮৮ সরকারি কর্মচারীর আইনানুগ কাজে বাধা দেওয়ার শাস্তি। ১৮৮ সরকারি কর্মচারীকে সাহায্য করতে বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে সাহায্য না করার শাস্তি। ১৮৮ সরকারি কর্মচারীর যথাযথ আদেশ অমান্য করার শাস্তি, ১৮৮। আচ্ছা, গণ উপদ্রব কত ধারা থেকে শুরু হয়েছিল? ১৩৩ ধারা থেকে না? গণ উপদ্রব, হ্যাঁ, ১৩৩ ধারা থেকে শুরু হয়েছিল গণ উপদ্রব। তো গণ উপদ্রব যারা করে, ম্যাজিস্ট্রেট কিন্তু তাদেরকে আদেশ দেয় যে আপনার বাড়িতে যে বিল্ডিং এর কাজ চলতেছে, আপনি নিচে জাল নেট 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 বাঁধেন, নেট যদি না বাঁধেন তাহলে উপর থেকে কিছু পড়ে মানুষ মারা যাবে, অথবা টিন দিয়ে চারদিক দিয়ে বাঁধ দেন, যাতে করে কোনো কিছু পড়লে টিনের উপর আটকে থাকে, আপনার এই কাজ ঝুঁকিপূর্ণ, এই ধরনের আদেশ দিল। তো এটা হচ্ছে সরকারি কর্মচারীর যথাযথ আদেশ। এই আদেশ যদি কেউ অমান্য করে, তাহলে তার শাস্তি হবে ১৮৮ ধারা মোতাবেক। তার মানে আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়লাম বিভিন্ন সময় উপদ্রব অপসারণের জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারে। আর এই আদেশ যদি সরকারি কর্মচারীর আদেশ যদি কেউ অমান্য করে, তার শাস্তি হবে ১৮৮ ধারা মোতাবেক। ১৮৮ আইনানুগ কাজে বাধা দেওয়া। ১৮৮
সাহায্য করতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি ইচ্ছাকৃতভাবে সাহায্য না করে। 188 যথাযথ আদেশ অমান্য করার শাস্তি। আর 189 হলো সরকারি কর্মচারীকে ক্ষতি সাধনের জন্য হুমকি দেওয়ার শাস্তি। সরকারি কর্মচারী কাউকে গ্রেপ্তার করলো অথবা কারো বিরুদ্ধে রিপোর্ট দিল যেটা সত্য, সেই ব্যক্তি আবার সরকারি কর্মচারীকে হুমকি দিচ্ছে, তোমাকে আমি দেখে নিব, একদম বাংলা বাংলা ছবির ডায়লগের মতো, তোমাকে আমি দেখে নিব, তুমি কিভাবে এখানে থাকো, তুমি কিভাবে এখানে চাকরি করো, বা ওই এলাকায় যদি তোমার আশা পড়ে আর যদি আমি পাই তাহলে তোমার খবর আছে, হ্যাঁ তোমার জান নিয়ে ফিরতে পারবে না। এই ধরনের হুমকি যদি দেয়, তাহলে তার শাস্তি হবে 189 ধারা। তো 10টা বাজে, এজন্য আশা করছে। ঠিক আছে। 190, হ্যাঁ হ্যাঁ শেষ। 190 সরকারি কর্মচারীর নিকট সাহায্য দাবি করা হতে বিরত থাকতে ক্ষতির ভীতি প্রদর্শনের শাস্তি। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো একটা বিপদে পড়ে সরকারি কর্মচারীর কাছে সাহায্য দাবি করবে। এবার সরকারি কর্মচারীর কাছে যদি সাহায্য দাবি করে, তাহলে তার খবর আছে, তাকে এবার থ্রেট দিচ্ছে ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা যে কোনো ব্যক্তি। তো সরকারি কর্মচারীর কাছে যাতে সাহায্য না চাই বা চাইতে যাতে না পারে, সেই জন্য যে ব্যক্তি সাহায্য চাইবে তাকে যদি হুমকি দেয়, তাহলে যে হুমকি দিল তার শাস্তি হবে 190 ধারা। আবার একটা টান দেই, 172 আত্মগোপন, 173 বাধা দেওয়া, 174 আহ 174টা কি, হাজির না হওয়া অথবা হাজির হলে তার আগে স্থান ত্যাগ করা। আর 175 দলিল দাখিল না করা, 176 সংবাদ না দেওয়া, 177 মিথ্যা সংবাদ দেওয়া, 178 শপথ গ্রহণে অস্বীকার করা, 189 প্রশ্নের জবাব না দেওয়া, 179 প্রশ্নের জবাব না দেওয়া, 180 স্বাক্ষর না করা, 181 শপথ করেও মিথ্যা সাক্ষ্য দেওয়া, 182 ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারী যেন আইনানুগ দায়িত্ব পালন করে সেজন্য মিথ্যা সংবাদ দেওয়া, 183 সম্পত্তি বিক্রয়ে বাধা দেওয়া, 184 কি সম্পত্তি বিক্রয়কালে, 183 হচ্ছে বাধা দেওয়া, 184 হচ্ছে সম্পত্তি বিক্রয়কালে কি, না সরি 183 হলো সম্পত্তি দখলে বাধা দেওয়া, 183 হলো সম্পত্তি দখলে বাধা দেওয়া, আর 184 হলো যে সম্পত্তি বিক্রয়ের সময় বাধা দেওয়া। 183 সম্পত্তি দখলে বাধা দেওয়া, 184 সম্পত্তি বিক্রয়ের সময় বাধা দেওয়া, আর 185 হলো সম্পত্তি নিলাম বা বিক্রয়ের সময় বেআইনিভাবে দরদাম করা। 186 যে কোনো কাজে সরকারি কর্মচারীর যে কোনো আইনানুগ কাজে বাধা দেওয়ার শাস্তি। 187 সাহায্য না করার শাস্তি। 188 হলো যথাযথ আদেশ অমান্য করার শাস্তি। 189 সরকারি কর্মচারীকে হুমকি দেওয়ার শাস্তি। 190 সরকারি কর্মচারীর কাছে যাতে সাহায্য না চায় সেই কারণে ভিকটিমকে কি ক্ষতির ভয় দেখানোর শাস্তি। এই হলো 190 ধারা। তাহলে আমাদের মিটিংও মনে কেটে যাবে, 40 মিনিট হয়ে গেছে।